প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলতে চাই। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো দাম্পত্য কলহ বা পারিবারিক কলহ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডোমেস্টিক ভায়োলেন্স। এই ডোমেস্টিক ভায়োলেন্স কীভাবে জটিল মানসিক রোগ পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এর বিকাশে ভূমিকা রাখে সেই বিষয়ের উপর কিছু গবেষণা ভিত্তিক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই আলোচনা খুবই সংক্ষিপ্ত পরিসরে, তারপরেও আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি এই আশায় যে এই বিষয়গুলির প্রতি আমরা আরও বেশি মনোযোগী হব, আরও গভীরভাবে বিবেচনা করব এবং যারা এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিকভাবে কিংবা পেশাগতভাবে আরও ব্যাপকভাবে ভূমিকা রাখছেন, তারা আমাদের গণমানুষের মানসিক স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ এবং আমাদের মানব জীবনের ইতিবাচক বিকাশে যাতে আরও যথাযথ ও ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারি এবং সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত যে সামাজিক উদ্যোগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি বিকাশে যাতে আমাদের এই উদ্যোগগুলো ভূমিকা রাখে, সেই ইচ্ছে থেকেই আমি মনোবিজ্ঞানীদের লেখা এবং গবেষকদের বিভিন্ন ধরনের উপস্থাপিত তথ্য থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে তারা যা বলে গেছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমার এই উদ্যোগ আমি জানি খুবই সামান্য, তারপরও এর চেয়ে ব্যাপকভাবে আমার পক্ষে সম্ভব নয় বলেই আমি আমার এই সামর্থ্য, যোগ্যতা এবং প্রচেষ্টার সর্বোচ্চ মাত্রা হিসেবেই আমি আপনাদের সামনে উপস্থিত হই এবং আমি আমার কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি শোনেন, কথাগুলো বিবেচনা করেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং যদি কেউ এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করার জন্য এগিয়ে আসে, আমরা সেই প্রত্যাশা রেখেই আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে এই প্রত্যাশা রেখেই আমি আমার কাজ করে যাচ্ছি। আমার এই আশা এবং বিশ্বাস যেন বাস্তবায়িত হয়, এই আশায় রইলাম। ভিউয়ার্স, চলুন তাহলে আজকে একটু জেনে নিই যে ডোমেস্টিক ভায়োলেন্স কীভাবে জটিল মানসিক রোগ পিটিএসডি বিকাশে ভূমিকা রাখে। আর এই আলোচনা শুরু করার জন্য আমি বিষয়টি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বেছে নিয়েছি
তা হলো হাউ ক্যান ডোমেস্টিক ভায়োলেন্স লিড পিটিএসডি। এর উত্তর দিতে যে আমি এখানে কিছু গবেষকদের বক্তব্যই তুলে ধরার চেষ্টা করছি। আর শুরুতেই আমি যাদের গবেষণার বক্তব্যটি দিয়ে শুরু করতে চাই তা হলো এই গবেষণাটা করেছেন কেসকার্ডি এট আল 1995, ও লেরি 1995, সিজি ওয়াটসন এট আল 1997। তারা তাদের গবেষণায় যা পেয়েছেন তা বলতে যে এখানে যা বলা হয়েছে তা হলো দ্য রিস্ক অফ ফিজিক্যাল ইনজুরি ডোমেস্টিক ভায়োলেন্স ক্যান লিড টু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার্স অর্থাৎ পিটিএসডি and other psychological effects, especially depression and low self-esteem। অর্থাৎ এই ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে যেখানে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে বা যারা এরকম করে এই দাম্পত্য কলহের শিকার হয়ে যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাদের মধ্যে এই জটিল মানসিক রোগ পিটিএসডি হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরও অন্যান্য যে মানসিক প্রভাবগুলো লক্ষ্য করা যায় তা হলো বিশেষ করে ডিপ্রেশন এবং লো সেলফ এস্টিম, অর্থাৎ তাদের আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয় বলতে আমরা বা নিজের প্রতি নিজের যে আস্থার জায়গাটা সেই আস্থার জায়গাগুলো দুর্বল হয়ে যায়। তাছাড়া এখানে আরও যা বলতে পারি তা হলো রেটস অফ পিটিএসডি ইন বেটার্ড উইমেন, অর্থাৎ যে সমস্ত মহিলা নির্যাতনের শিকার হয় অর্থাৎ যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের হাড়গোড় ভেঙে যায় কিংবা আরও বিভিন্নভাবে জখম হন, এদের যে মাত্রা তা বলতে যে তারা বলতে চেয়েছেন হ্যাভ রেঞ্জড ফ্রম 60%, অর্থাৎ এর বিস্তার প্রায় 60%। এটা বলেছেন সেইং এট অল 1995 ইন ওয়ান স্টাডি। কোনো একটা গবেষণায় এটা উনি বলেছেন যে যে সমস্ত মহিলা শারীরিক নির্যাতনের শিকার বা শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় তাদের মধ্যে এই পিটিএসডি বিকাশ লাভ হওয়ার মাত্রাটা প্রায় 60%। অন্য একটি গবেষণায় বলেছেন যে 78% ইন অ্যানাদার স্টাডি, এবং ওই স্টাডিটা করেছেন ওয়াটসন এট অল 1997। অর্থাৎ এই দাম্পত্য কলহ শিকার হয়ে যে সমস্ত মহিলা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাদের ক্ষেত্রে এই পিটিএসডি জটিল মানসিক রোগ বিকাশ লাভ হওয়ার মাত্রাটা এখানে তুলে ধরা হয়েছে। 60% থেকে 78% পর্যন্ত তাদের মধ্যে পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। These rates were about 3 times higher than among comparison groups of non-battered women, অর্থাৎ যে সমস্ত মহিলারা এই দাম্পত্য কলহের মধ্যে দিয়ে যান কিন্তু তারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তাদের হাত পা জখম হওয়া ভেঙে যাওয়া এরকম যারা না হয় তাদের মধ্যে এই পিটিএসডি বিকাশ লাভ করার সম্ভাবনা প্রায় 3 গুণ কম থাকে। অর্থাৎ
যারা আঘাতপ্রাপ্ত হন না তাদের তুলনায় যারা আঘাতপ্রাপ্ত হন তাদের 3 গুণ বেশি সম্ভাবনা আছে এই জটিল মানসিক রোগ পিটিএসডি বিকাশ লাভ করার। এখানে আরেকটি গবেষণার কথা আমরা বলতে পারি। এই গবেষণাটি করেছেন ডি অ্যাঞ্জেলিস 1995। উনি যা বলতে চেয়েছেন তা হলো, exposure to domestic violence also takes an emotional toll on the children. Witnessing interparental violence has directed negative effects on the child's emotional health and behavior, leading in many cases to depression and behavioral problem. অর্থাৎ যে ডি অ্যাঞ্জেলিস 1995 সালের যে গবেষণাটা করেছেন এবং উনি যা দেখতে পেয়েছেন তা হলো, যে সমস্ত শিশুরা পরিবারের মধ্যে এই বাবা মার মধ্যে কলহ অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স দেখেন, তাদের আবেগীয়ভাবে তাদের অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে এই ইন্টারপ্যারেন্টাল ভায়োলেন্স, এই যে বাবা মার মধ্যে যে সংঘাত, এই সংঘাত সরাসরি নেতিবাচকভাবে শিশুদের আবেগীয় স্বাস্থ্য ইমোশনাল হেলথ অ্যান্ড বিহেভিয়ার উপর প্রভাব ফেলে এবং এর প্রেক্ষিতে তাদের মধ্যে যেটি মাত্রা বাড়িয়ে দেয়, লিডিং ইন মেনি কেসেস টু ডিপ্রেশন অ্যান্ড বিহেভিয়ার প্রবলেম, অর্থাৎ শিশুদের মধ্যে ডিপ্রেশন এবং আচরণগত সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। যে সমস্ত শিশুরা পরিবারের মধ্যে বাবা মার মধ্যে এই ধরনের কলহ অর্থাৎ ঝগড়াঝাটি যারা লক্ষ্য করেন বা যারা দেখেন, অর্থাৎ তারা উইটনেসড, এই কথাটাই এখানে উনি বলতে চেয়েছেন। ইভেন নন ফিজিক্যাল ফর্মস অফ প্যারেন্টাল অ্যাগ্রেশন, অর্থাৎ এই শারীরিকভাবে তারা ঝগড়ায় বা বাবা মার মধ্যে তারা হয়তো বা মারামারি দেখেন না বা শারীরিকভাবে ঝগড়ায় যে লিপ্ত হওয়ার এটা হয়তো বা তারা লক্ষ্য করেননি, কিন্তু যেমন সাসেস ইনসাল্টস, বাবা মা একে অপরকে ইনসাল্ট করছে, অপমান করছে, থ্রেট অর কিকিং ফার্নিচার, অর্থাৎ এই যে আসবাবপত্র ছড়িয়ে ফেলা এবং থ্রেট দেওয়া, আর অ্যাসোসিয়েটেড উইথ মোর বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল প্রবলেমস ইন চিলড্রেন। অর্থাৎ যে সমস্ত শিশুরা এই বাবা মার মধ্যে ঝগড়ার সময় একে অপরকে ইনসাল্ট করা, থ্রেট করা এবং কিকিং ফার্নিচার এইগুলো তারা লক্ষ্য করেন, এই সমস্ত বিষয়গুলো শিশুদের আবেগ এবং আচরণের উপর আচরণগত সমস্যার উপর প্রভাব ফেলে। এই গবেষণাটা করেছেন 1996 সালে জুরিলস এট অল। অন্য আরেকটি জায়গায় যা বলতে চেয়েছেন তা হলো, প্যারেন্টাল মডেলিং অফ স্পাউস অ্যাবিউজ may also set the stage for perpetuating an intergenerational pattern of spousal abuse from generation to generation. এই বিষয়টি আমাদের খুবই লক্ষণীয় এবং লক্ষ্য করার বিষয় যে সমস্ত শিশুরা তারা তাদের পরিবারে অর্থাৎ এই যে স্পাউসদের মধ্যে অ্যাবিউজ অর্থাৎ বাবা মা নির্যাতন বা মা নির্যাতিত হতে দেখেছে, এটার যে বিস্তৃতি বা এটার যে পরিধি এটা দীর্ঘ স্থায়িত্ব লাভ পায়। এমনকি
intergenerational pattern of spousal abuse from generation to generation। অর্থাৎ এই যে প্রজন্মের পর প্রজন্ম তারা এই স্পাউজাল অ্যাবিউজ তারা করে থাকে। অর্থাৎ যে সমস্ত শিশুরা শৈশবে মডেল হিসাবে তারা তাদের বাবা মাকে এরকম অবস্থায় তারা দেখতে পেয়েছে, এটাই এখানে তারা তুলে ধরেছে। এই বিষয়টির প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ আমরা বাবা মা হিসেবে আমরা আমাদের সন্তানদের সামনে আমরা নিজেদেরকে কিভাবে তুলে ধরব, আমাদের পারিবারিক পরিবেশ কেমন হবে, আমরা যতক্ষণ স্বামী স্ত্রী হিসাবে আমার সন্তানের বাবা মা হিসাবে আমরা যতটুকু সময় তাদের উপস্থিতিতে থাকব, সেই সময়টুকু আমরা আমাদের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে তাদের বাবা মা হিসাবে আমরা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করব, তার উপর নির্ভর করে তারা কিভাবে নিজেদেরকে জীবনের যখন তারা সে পরিণত বয়সে বাবা মা হিসাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটবে, তখন তারা সেই জায়গাটায় বাবা মার ভূমিকাটা ভীষণভাবে তাদের ব্যক্তিত্ব বিকাশ এবং পারিবারিক ভূমিকার ক্ষেত্রে প্রভাব ফেলে। এটা আমরা এই আলোচনা থেকে এই কথাটুকু আমরা সংযোজন করতে পারি। এটি এখানে বলতে চেয়েছেন। মোরওভার, তারপর আমরা আরও যা বলতে পারি, স্পাউস অ্যাবিউজ অফটেন অকার্স in a context in which are physically abused by the offender as well। অর্থাৎ প্রায়ই এই যারা অফেন্ডার অর্থাৎ যারা অপরাধী তারা তাদের স্পাউসদেরকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে, এটা তারা বলতে চেয়েছেন। এবং এই গবেষণাটা করেছেন 1996 সালে ম্যাকক্লোস্কি। The greater the frequency of spousal violence, the most likely that children too will suffer physical abuse at the hands of the violent father or mother। এই গবেষণাটা করেছেন SM রস 1996। অর্থাৎ এই গবেষণাটা যা বলতে চেয়েছেন, যে সমস্ত বাবা মা তাদের যারা শারীরিকভাবে এই ভায়োলেন্সের সাথে লিপ্ত, অর্থাৎ দাম্পত্য কলহ, এই সমস্ত বাবা মা তারা তাদের সন্তানদেরকেও কিন্তু শারীরিকভাবে নির্যাতন করেন। এইটি এখানে তারা বলতে চেয়েছেন। অর্থাৎ যে সমস্ত বাবা মা শারীরিক ভাবে একে অপরকে নির্যাতন করেন, বিশেষ করে স্পাউজাল ভায়োলেন্সের মতো পরিবেশ যে সমস্ত পরিবারগুলোর মধ্যে বিদ্যমান, সেই সমস্ত পরিবারগুলোতে লক্ষ্য করা যায় যে শিশু সন্তানরা বা ছেলে মেয়েরা বাবা মা দ্বারা শারীরিকভাবে সবচেয়ে বেশি শাসন বলি বা নির্যাতিত হয়ে থাকে। এই বিষয়গুলো শিশুদের সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য খুবই ক্ষতিকর। তাছাড়া মনোবিজ্ঞানীরা তো বলেইছেন যে শিশুদেরকে কখনো শারীরিক শাস্তি দেওয়া ঠিক নয়। শিশুদের যদি কোনো আচরণগত আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের পানিশমেন্ট আছে, যেখানে আমরা বিহেভিয়ার মডিফিকেশনের জন্য সাইকোলজিস্টরা বা যারা মনোসামাজিক স্বাস্থ্যকর্মী আছেন তারা সেই টেকনিকগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো তারা প্রয়োগ করেন শিশুদের আচরণগত বা শিশুদের যদি মনোসামাজিক কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের জন্য তারা ব্যবহার করে থাকেন। তাই আমাদের মনে রাখতে হবে
যে সমস্ত শিশুরা নির্যাতনের মধ্যে দিয়ে বেড়ে ওঠে এবং এই ঘটনাগুলো যদি তাদের জন্য পীড়াদায়ক হয় এবং আঘাতমূলক হয়, তাহলে সেই অভিজ্ঞতা শিশুদের শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করে না, মানসিকভাবে, আবেগীয়ভাবে, অর্থাৎ তার সার্বিক বিকাশের জায়গাটাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য বাবা মা হিসেবে আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদের জীবনটাকে আমরা কিভাবে গড়ব, তারা সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠবে, এই প্রত্যাশাই তো আমরা বাবা মা হিসাবে করব। আমাদের মধ্যে আন্তঃব্যক্তিক সংঘাত সংকট হবে, আমরা বড়রা যদি সেগুলো সমাধান করতে না পারি, আমরা আমাদের কোনো বিষয়, যে বিষয়গুলো আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, বিশেষ করে আমরা স্বামী স্ত্রী হিসাবে যদি আমরা নিজেরা যদি সমাধান করতে না পারি, আমরা যদি নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা যদি আমাদের সমস্যা সমাধান না করতে পারি, তাহলে আমরা আমাদের সন্তানদের কাছ থেকে কীভাবে আশা করব যে তারা তাদের সমস্যার সমাধান করবে। তাই আমাদেরকে সেই জায়গাটায় অবশ্যই বিবেচনা করতে হবে। বাবা মা হিসাবে আমার সন্তানরা আমাদেরকে অনুকরণ করবে, অনুশীলন করবে, নিজেদেরকে খুঁজবে, সেটাই তো স্বাভাবিক। এবং আমাদের সন্তানরা যেন আমাদেরকে তাদের প্রত্যাশিত পিতামাতা হিসেবে, বাবা মা হিসেবে পায় তাদের জীবনে, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আমার এই বক্তব্য আমি জানি খুবই ক্ষুদ্র পরিসরে এবং অযথার্থ, তারপরও বললাম, আপনারা ভাববেন, জেনে নেবেন। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।